যেটি বুঝেছি মোহাম্মদ মুসা ইমাম মানতেন, মোহাম্মদ মুসা নেতা মানতেন। রাজনীতি করতে হলে এটি একটি পূর্ব শর্ত, আপনাকে নেতা মানতে হবে। নেতা মানে কি জানেন? নেতা মানে শুধু নেতার নামে জয়ধ্বনি নয়, নেতা মানে শুধু তার নামে ফেসবুকে স্তুতি বাক্য উচ্চারণ নয়। নেতা মানে হচ্ছে আপনাকে আপনার অপ্রিয় কথাটিও নেতার মুখ থেকে যদি উচ্চারিত হয় সে কথাটি মেনে নেওয়া। বুঝতে হবে নেতা আপনার অভিভাবক, তিনি যে কথাটি বলছেন সেই কথাটি আপনার এবং আপনার দলের জন্য মঙ্গল, এটিকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এটাকেই বলেন নেতা মানা। এখানে উপস্থিত আমরা যতজন আছি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি তো, এভাবে নেতা আমরা কয়জন মানি? আমরা দীর্ঘদিন দুটি ধারায় মনিরামপুরে রাজনীতি হয়েছে। কেউ বা আমরা শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের অনুসারী, কেউ বা মোহাম্মদ মুসার অনুসারী। কিন্তু বলেন শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন যদি যা বলেছে তাই সেটুকু কতটুকু আমি অনুসরণ করেছি? মোহাম্মদ মুসা যেটুকু বলেছে সেটুকু কতটুকু অনুসরণ করেছি? ততটুকুই করেছি যেটুকু আমার চিন্তার সাথে মিলেছে, ততটুকুই করেছি যেটুকু আমার পছন্দ হয়েছে। এটাকে নেতা মানা বলে না। আমার পছন্দের বাইরে চলা নেতা বলেছেন বলে, আমার পছন্দের বাইরে কাজ করা নেতা নির্দেশ দিয়েছেন বলে, এটাকে বলে নেতা মানা। মোহাম্মদ মুসা এই কাজটি করতেন। এটি শুধু বলার জন্য বলছি না, এর জন্য একটি উদাহরণ দিই আপনাদেরকে। যে কথাটি বললাম, দীর্ঘদিন যাবৎ দুটি ধারায় যখন মনিরামপুরের রাজনীতি পরিচালিত হচ্ছে, বারংবার যখন জেলা বিএনপি মনিরামপুরকে এক করবার জন্য প্রাণান্ত করার চেষ্টা করছেন, আমরা শক্তভাবে নেতৃবৃন্দকে যশোরে ডেকে কথা বলছি, আপনাদেরকে এভাবে চলতে হবে, এভাবে মিশতে হবে, একটি অফিস থেকে আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে আপনাদেরকে। কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে, বিভিন্ন কাণ্ড কারখানার কারণে এটা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সম্মিলিত সভায় শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে মোহাম্মদ মুসা সাহেব উপস্থিত, কিন্তু তার সাথে তার সহকর্মীরা কিন্তু অনুপস্থিত। ওই সন্ধ্যায় মুসা সাহেবের ঘনিষ্ঠ জন যশোরে এসেছেন, আমার সাথে কথা বলেছেন যে ভাই এই মানুষটাকে মুরব্বী মানি, এই মানুষটাকে নেতা মানি, তাহলে এই মানুষটার সাথে নিয়ে কিভাবে রাজনীতি করব? উনি আমাদেরকে ফেলে রেখে তো ঠিক চলে গেলেন শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে। আমি জিজ্ঞেস করেছি যে চাচা আপনি কেন তাদের আপনার সহকর্মীদেরকে সাথে রেখে তাহলে আলাদা চলে গেলেন? উনি একটি কথা স্পষ্ট করে বলেছেন, চাচা তুমি না বললে এক হয়ে চলতে হবে, তুমি না বললে ঐক্যবদ্ধভাবে হাসনার পতন ঘটাতে হবে, ভাবি না বললেন, সাবু ভাইরা বললেন, ফকুর ভাইরা বললেন, আমি তোমাদের কথা কিভাবে ফেলবো? চিন্তা করে দেখেন তো, এই চিন্তা কয়জন আমরা ধারণ করতে পেরেছি? অর্থাৎ দিন শেষে কিন্তু তিনি গ্রুপ ধারণ করেননি, দিন শেষে কিন্তু তিনি কোনো ভিন্ন ধারা ধারণ করেননি, দিন শেষে কিন্তু তিনি জাতীয়তাবাদকে ধারণ করেছেন, দিন শেষে কিন্তু তিনি ঐক্যবদ্ধ বিএনপিকে ধারণ করেছেন। আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যশোর জেলা বিএনপি প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা পর্যন্ত জেলা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি নির্বাচন করেছে। এর ব্যতিক্রম দুটি ইউনিট, মনিরামপুর উপজেলা, শাসা উপজেলা। অনেকের প্রশ্ন জানাবে, প্রশ্ন জেগেছে হয়তো বা কেন ব্যতিক্রমের কারণ কি? এর ব্যতিক্রমের কারণ কি জানেন? আজকে মুসা চাচার স্মরণ সভায় দাঁড়িয়ে কথাটা বলি আপনাদেরকে। এর কারণ কি হচ্ছে, মনিরামপুরের 17টা ইউনিয়নের সাধারণ কর্মী দিনের পর দিন আমাদের কাছে এসেছেন, দিনের পর দিন আমাদের কাছে এসে একটি কথা বলেছেন, চাচা তোমার বাবার সাথে রাজনীতি করেছি, দলটাকে এক করে দাও না, দলটাকে একটু মিলাই দাও না, মুসা সাহেব আর ইকবাল সাহেবকে একটু এক কাতারে করে দাও না, আমরা ধানের শীষ এক হয়ে যাই না। এই তৃণমূলের নেতা কর্মীদের আকুতিকে ধারণ করে আমরা দলটাকে এক করবার চেষ্টা করেছি।
এই তৃণমূলের নেতা কর্মীদের আকুতি নিয়ে আমরা যশোর জেলা বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করেছি। যশোর জেলা বিএনপি শীর্ষ নেতৃত্ব তৃণমূলের নেতা কর্মীদের এই আকুতিকে শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে। এরপরে আমরা মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। আলোচনা করে দুটি ধারা আমরা সমন্বয় করবার চেষ্টা করেছি। সবারই তো জায়গা হয়েছে, মোহাম্মদ মুসার তো কোনো জায়গা হয়নি। সবাই তো একটা পরিচয় পেয়েছে, মোহাম্মদ মুসা তো একটি পরিচয় পায়নি। চিন্তা করে দেখেন তো, ঐক্যের সাথে বিএনপির সাথে এই স্যাক্রিফাইসটি এই ঘরে আমরা যারা বসে আছি আর কে করতে পারতাম? আমি মনে করি মোহাম্মদ মুসা ছাড়া আর কেউই করতে পারতাম না বলে মোহাম্মদ মুসার নামাজে জানা যায় লাখো জনতার ঢল নেমেছে। মানুষ কত ভালো, মানুষ কত গ্রহণযোগ্য, মানুষ কত আপন, তার প্রমাণ হয় মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তারপর। কারণ আপনি আমি যখন বেঁচে থাকি তখন আপনার আমার দেবার সুযোগ থাকে, আপনার আমার উপর মানুষ নির্ভরশীল থাকে। তাই আপনাকে আমাকে যারা অপছন্দ করে তারাও আপনার আমার সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু যখন আপনার আমার দেবার কিছু নেই, তখন যখন আপনার আমার পক্ষে যে মানুষটি কথা বলে, তখন বুঝতে হবে এটি হচ্ছে নিঃস্বার্থ একটি কথা, এটি আপনার আমার ভালোবাসার অর্জন। মোহাম্মদ মুসা সাহেব সেটি অর্জন করতে পেরেছিলেন। সেটি অর্জন করতে পেরেছিলেন বলে আজকে সকল ধারা এক বিন্দুতে মিলে এরকম একটি সুন্দর আয়োজন করতে পেরেছেন। মোহাম্মদ মুসা তো আসলে শুধু নেতা ছিলেন না, তিনি অভিভাবক ছিলেন। কিভাবে অভিভাবক ছিলেন আমরা দেখেছিলাম। অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন যখন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলেন, মোহাম্মদ মুসা তার চিকিৎসার জন্য কিভাবে মানুষের কাছে দৌড় গোড়ায় যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখেছি না। নেতা হিসেবে না, ভাই হিসেবে, ভাই হিসেবে না, পিতা হিসেবে, বাবা হিসেবে এই কাজটি করেছেন। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকেও শ্রদ্ধা জানাতে চাই। রাজনীতিতে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমি কখনোই শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে মোহাম্মদ মুসার প্রতি অসৌজন্যমূলক আচরণ করতে দেখিনি। তিনি বরাবরই মোহাম্মদ মুসাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছেন, বড় ভাইয়ের মতো তিনি সম্মান করেছেন। প্রিয় নেতা কর্মী, এই মাত্র কয়েক মাস পূর্বে আমরা মোহাম্মদ মুসা সাহেবের বাড়িতে একটি দাওয়াতে গিয়েছিলাম, নিশ্চয়ই স্মরণে আছে। আমি বলেছি মোহাম্মদ মুসা সাহেব আমাকে সন্তানের মতো আগলে রাখতেন। আমার সাথে আসলে ওনার অত্যন্ত আন্তরিক একটি সম্পর্ক ছিল। বাবা যখন বয়স হয়ে যায় তখন বাবার সাথে সন্তানের কিন্তু বন্ধুর মতো একটি সম্পর্ক হয়, এটা আমরা সকলে জানি, তাই না? আমার বাবার সাথে যেমন আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল, মুসা চাচার সাথে কিন্তু আসলে আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল। আমি মজা করে মুসা চাচাকে বলতাম যে আচ্ছা, আমি তো বহুদিন ইকবাল চাচার বাড়িতে খেয়েছি, আমি তো আপনার বাড়িতে কখনো খেলাম না। এই কথা বললে তখন এবার মুসা চাচা বলতেন, বলো চাচা তুমি কবে খাবে? আমি বললাম ঠিক আছে, আমি দিন দিব। এই যে আমি বললাম মুক্তি, এই আমার অপরাধ হয়ে গেল, আমার পাপ হয়ে গেল। মুসা চাচা অন্তত 100 দিন সকালবেলা আমি বাড়িতে ঘুম থেকে উঠে আমি দেখি মুসা চাচা আমার ড্রয়িং রুমে বসে আছে। কি ব্যাপার চাচা, তুমি যে বলেছিলে খাবেন, একটা তারিখ দাও। অন্তত 100 দিন আমার বাড়িতে এসেছেন, আমি যদি একটা তারিখ দিই, আমি যেন তার বাড়িতে যাই। মানে কি দরদ, কি আন্তরিকতা আমাকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখেছেন আপনাদেরকে, এবং আমি তখন বলেছিলাম যে চাচা আমি তো এভাবে একা যেতে পারবো না, আপনাকে তো 17টা ইউনিয়নের নেতা কর্মীদেরকে সবাইকে নিয়ে বলতে হবে। হ্যাঁ বলবো চাচা, কোনো অসুবিধা নেই। চাচা আমাকে 17টা ইউনিয়ন আপনার লোককে বললে হবে না, ইকবাল চাচাকে বলতে, অবশ্যই ইকবালকে বলবো, ইকবালের সাথে মিলে আমি তালিকা তৈরি করবো। এই যে মানুষটা ঠিক যেমন তার গরমে বড় ছিল, ঠিক এমনি হৃদয় তার চাইতে আরো বড় ছিলেন তিনি। আমি মনে করি আজকের এই স্মরণ সভা থেকে তার কাছ থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করা উচিত। একটি কথা না বললেই মুসা চাচা যেদিন মারা গেলেন সেদিন সকাল 8:30 থেকে আমি যশোর জেলা প্রশাসকের একটি ফোন পেলাম। তিনি বলছেন আমাকে ফোন করে যে ভাই
আমি জানি আপনার মনটা খারাপ, আপনার সাথে মোহাম্মদ মুসা সাহেবের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, আমারও না মনটা খারাপ। কারণ এই পূজার নির্বিঘ্নে আয়োজন করবার জন্য আমি মনিরামপুরে গিয়েছিলাম, উনি আমার পাশে বসেছিলেন, এত ভালো মানুষ, এত শ্রদ্ধেয় একজন মানুষ, আমারও খারাপ লাগছে। আমি এখানে আসবার আগে যশোর জেলা ইমাম পরিষদের সাথে আমার একটা বৈঠক ছিল, তবে ওটা তাড়াতাড়ি শেষ করে আমি চলে আসলাম। আমি বললাম যে আমাকে মনিরামপুরে যেতে হবে, মুসা চাচা স্মরণ সভা আছে, সেখানেও কিন্তু আলিম ওলামারা মুসা চাচার নাম উল্লেখ করে বলি যে না, মানুষটা কিন্তু খুব ভালো মানুষ, খুব সজ্জন মানুষ। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমাদের মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলছি, মোহাম্মদ মুসা সাহেবের প্রতি সম্মান দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহাম্মদ মুসা সাহেবের প্রতি সম্মান শুধু নয়, মনিরামপুরের জাতীয়তাবাদী পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। কিভাবে জানেন? সম্প্রতি খুলনা বিভাগের 35টি সংসদীয় এলাকা যার মনোনয়ন প্রত্যাশী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের, তাদের সকলকে সাথে পর্যায়ক্রমে মাননীয় মহাসচিব কথা বলছেন। আমরা শুধুমাত্র যশোর 5 নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশীদেরকে ডাকিনি, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যেহেতু মাত্র কয়েকদিন পূর্বে আমাদের একজন মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রবীণ নেতা মোহাম্মদ মুসা ইন্তেকাল করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আপাতত মনিরামপুরের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাবো না। 6000 মাইল দূর থেকে মোহাম্মদ মুসার জনভিত্তি এবং মোহাম্মদ মুসার জনপ্রিয়তা এবং তার প্রতি আপনাদের ভালোবাসাটার স্বীকৃতি আমাদের নেতা তারেক রহমান এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছেন। সেই দলের একজন কর্মী হিসেবে মোহাম্মদ মুসা একজন সহকর্মী হিসেবে শুধু নয়, তার সন্তান তরুণ হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি আজ করজোরে এই জোহরের নামাজের পূর্বে একটি মিনতি করতে চাই। দীর্ঘদিন চিন্তার পার্থক্যের কারণে হয়তোবা আমরা দুটি ধারায় রাজনীতি করতে চেয়েছি, কিন্তু দুটি ধারা যেন এক বিন্দুতে মেপে তার নজির স্থাপন করেছেন আমাদের নেতা, আমাদের পিতা মোহাম্মদ মুসা। সমন্বয়ের ভিত্তিতে মনিরামপুর উপজেলা বিএনপি কমিটি তৈরির ক্ষেত্রে যশোর জেলা বিএনপিকে সর্বতভাবে সহায়তা করে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজ এই মুহূর্ত থেকে মনিরামপুর বিএনপির রাজনীতিতে কোন ধারা উপধারা থাকবে না। শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, উনি আমাদের এখানকার উপজেলা সভাপতি। আমি বিনয়ের সাথে বলবো, আজ আপনাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটি আপনার প্রধানতম পরীক্ষা। আপনাকে অভিভাবক হয়ে আপনাকে সকলকে ঠিক যেভাবে নামাজে জানা যায় আমাদের শাহিন ভাই এবং মঈনকে বুকে টেনে নিয়েছেন, ঠিক তেমনি জাতীয়তাবাদী আদর্শের সকল কর্মীকে আপনার বুকে টেনে নিতে হবে এবং সকলকে এক কাতারে আনবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই খায়রুল সাহেব, হাই সাহেব, মকবুল সাহেব এবং মফিজ সাহেব অন্তরায় না হয়ে সর্বত সহযোগিতা করবেন, সেই কামনা আমাদের থাকবে। যদি দলকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে জীবন সাহেব এসে মুসা সাহেবের যে রাজনৈতিক যে দূরদৃষ্টি ছিল, মুসা সাহেবের যে অভিপ্রায় ছিল, সে অভিপ্রায়ের প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারব। তাই আসুন আজ আমরা শপথ নেই, এখানে ঐক্যবদ্ধ মনিরামপুর প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের প্রয়াত নেতা মুসা সাহেবের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আর তার যে 2 সন্তান এখানে আছেন, তারাও জাতীয়তাবাদী পরিবারের সন্তান, তারা আমাদের সাথে থেকে এই পরিবারে বড় হবেন, তাদের মেধা যোগ্যতার সাথে কাজ করবেন। তারাও আস্তে আস্তে তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের যদি আল্লাহ পাক চান জায়গা করে দেবেন। এর জন্য কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, ব্যতিব্যস্তের প্রয়োজন নেই, কারোর পথে বাধা সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ মুসার রুহের মাগফিরাত কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অত্যন্ত আজান হচ্ছে আজান।